Welcome students to the second chapter of class 11 chemistry, and that is atomic structure. Now in this video we will going to discuss about the structure of the atom and its history. So let's start. First আমাদের জানতে হবে যে এই যে কথাটা বলা হচ্ছে atomic structure, এখানে atom মানে কি? তো দেখা যাক atom জিনিসটা কি। নাও তোমাদের কাছে একটা ইনফরমেশন অলরেডি আছে যে atoms সবথেকে ছোট একটা পার্টিকেল। Now if I am talking about H2O, now H2O means water, তো যদি আমি বলি H2O এই জলের বেসিক ইউনিট কি, মানে কোন জিনিস দিয়ে আমার ওয়াটার মলিকিউল গুলো ফর্ম হয়েছে, আমি বলবো হাইড্রোজেন এন্ড অক্সিজেন। ইতনা নলেজ তো हमारे पास है। ঠিক একইভাবে যদি বলি কার্বন ডাইঅক্সাইড CO2, এই মলিকিউলটা ফর্ম হয়েছে কার্বন অর অক্সিজেন এরকম দুটো অ্যাটম দিয়ে। তো এগুলোকে নাম দেওয়া হয়েছে অ্যাটম। নাও যখন প্রিভিয়াস কনসেপ্ট ছিল তখন বলা হচ্ছিল যে যে কোনো ম্যাটার, মানে আমি তুমি এবং আমাদের চারপাশে যত রকমের ম্যাটারস আছে প্রত্যেকটা ম্যাটারই কিন্তু আলটিমেটলি কোনো না কোনো একটা পার্টিকেল দিয়ে তৈরি, একটা স্মল পার্টিকেল, আর সেটার নাম দেওয়া হলো অ্যাটম। তাহলে একটু জেনে নি যে অ্যাটম কথাটার অরিজিনটা কি, কোথা থেকে এসেছে এই কথাটা। দেখবে অ্যাটম কথাটা এসেছে একটা গ্রিক ওয়ার্ড যার নাম হচ্ছে আটোমিও। এই আটোমিও মানে হচ্ছে আনকাটেবল অর নন ডিভিজিবল। আচ্ছা, অ্যাটম নন ডিভিজিবল এই কথাটা আমাদেরকে কে বলেছিল? ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা জানতে পেরেছিলাম যে জন ডাল্টন বলে একজন সাহেব ছিলেন, উনি বলেছিলেন যে অ্যাটমস আর ইনডিভিজিবল, মানে অ্যাটমকে ফার্দার আর ডিভাইড করা যায় না। তো অ্যাটমকে ফার্দার ডিভাইড করা কি সত্যি যায় না? যায়। আমরা জানি যে অ্যাটমকে ফার্দার ডিভাইড করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মতন অনেকগুলো পার্টিকেলস পাওয়া যাচ্ছে। এই কথাটা আমাদের কাছে অনেক পরে এসেছে, ইনফরমেশনটা আমাদের কাছে আগে ছিল না। নাও যখনই আমরা এই চ্যাপ্টারটাকে একটু ফার্দার মুভ করব আমরা দেখতে পাবো যে এখানে না অনেক সায়েন্টিস্টস আছে, আর প্রত্যেকটা সায়েন্টিস্ট তার নিজের নিজের গল্প বলবে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। সো একটা কথা মাথায় রাখবে, কেমিস্ট্রি পড়তে গেলে কিন্তু হিস্ট্রি জানতে হয়, হিস্ট্রি না পড়লে কেমিস্ট্রি পড়া যায় না। তো দেখা যাক আমাদের কাছে জন ডাল্টন ছাড়া আর কতজন সায়েন্টিস্ট আসে, একটু মেমোরি গেমের মতন করে মনে রাখার চেষ্টা করব। প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ দ্য সাব অ্যাটমিক পার্টিকেল, আর তার মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো যেগুলো একদম ইনিশিয়ালি ডিসকভার্ড হয়েছিল সেগুলো কি কি আমরা জানি। ইলেকট্রন, তারপরে এসেছে প্রোটন, আর তারপরে এসেছে নিউট্রন। দিস ইজ দ্য ইয়াংগেস্ট মেম্বার। না, এই তিনটে পার্টিকেলই কিন্তু ইনিশিয়ালি ডিসকভার্ড হয়েছিল। আচ্ছা, এরা ছাড়া আর কোনো পার্টিকেল নেই? আছে। আমরা দেখব নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, অনেক রকমের পার্টিকেলস আমাদের অ্যাটমের মধ্যে থাকে। না, সব রকমের পার্টিকেলস গুলো এক জায়গায় নিয়ে একটা টিফিন ডাব্বার মধ্যে ভরে টিফিন ডাব্বাটাকে আটকে দাও, এটাই হচ্ছে আমাদের অ্যাটম। এবার আমরা একটু দেখবো যে ইলেকট্রন ব্যাপারটা কিভাবে ডিসকভার্ড হয়েছিল। ওই যে আমি প্রথমেই বললাম হিস্ট্রি না পড়লে কেমিস্ট্রি জানা যায় না। সো এখানে আমরা দেখব ইলেকট্রন ডিসকভারির হিস্ট্রি। নাও তোমরা জানো ইলেকট্রিসিটি ডিসকভার করেছিল একজন বড় সায়েন্টিস্ট যার নাম ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার ইলেকট্রিসিটির যে টোটাল ফেনোমেননটা, ওখানে একটা কথা আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছে, এটা আমরা সবাই জানি যে লাইক চার্জেস রিপিল করে ইচ আদারকে, আর আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট করে, মানে পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ পজিটিভকে রিপিল করবে। এটুকু ইনফরমেশন থাকলে আমরা একটা লোককে চিনবো যার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। এই মাইকেল ফ্যারাডে বলে ভদ্রলোক অনেক বড় মাপের একজন সায়েন্টিস্ট ছিলেন। উনি মোটর ইনভেন্ট করেছিলেন, উনি জেনারেটর ইনভেন্ট করেছিলেন, এরকম আরো অনেক রকমের ইলেকট্রিক্যাল গ্যাজেটস উনি কিন্তু বানিয়েছিলেন, ইনস্ট্রুমেন্টস বানিয়েছিলেন। তার মধ্যে একটা ইনস্ট্রুমেন্টের নাম ছিল ডিসচার্জ টিউব। একটু জানতে হবে ডিসচার্জ টিউব ব্যাপারটা কি, কারণ এই লোকটাই আমাদের আলটিমেটলি পৌঁছে দেবে অনেকটা দূর অ্যাটমিক স্ট্রাকচারের কাছাকাছি। দেখা যাক এই ডিসচার্জ টিউবের মধ্যে কি করা হয়েছিল। একটা কাঁচের বড় টিউব নেওয়া হয়েছিল যেখানে হাই ভোল্টেজ আর লো প্রেসারে কতগুলো গ্যাসকে রাখা হয়েছিল। মাথায় রাখবে পুরো যে গ্লাস টিউবটা সেটা কিন্তু কোনোভাবেই ইভ্যাকুয়েটেড নয়, একদম পরিষ্কার কথা জেনে রাখো, এটা কিন্তু পার্শিয়ালি ইভ্যাকুয়েটেড। তাহলে একটু দেখা যাক জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন ছিল। এটা এরকম একটা গ্লাস টিউব, কাঁচের টিউব, এটাকে ইভ্যাকুয়েট করা হয়েছে পার্শিয়ালি, আর এর মধ্যে দুটো ইলেকট্রোড লাগানো আছে, দুটো মেটাল প্লেট, যার দুদিকে একটা হাই ভোল্টেজ হাই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে। তবে গিয়ে আমার তৈরি হলো এই জিনিসটা। এবার এখানে যে
যে বলা হচ্ছে না যে পার্শিয়ালি ইভ্যাকুয়েটেড, তার মানে কি ভেতরে কিছু গ্যাসেস আছে, ওই গ্যাসগুলো না থাকলে কিন্তু আমার ভেতরে যে কাজটা হবে মাইকেল ফ্যারাডে যেটা অবজার্ভ করেছিল সেটা আমরা দেখতে পাবো না। একটু দেখবো। প্রথম কথা, জিনিসটা অনেকটা এইরকম দেখতে, আমি যে ছবিটা এখানে ড্র করেছি। তাহলে ছবিটার মধ্যে কি আছে, হাই ভোল্টেজ আছে, ভ্যাকুয়াম পাম্প দিয়ে আমরা ভেতরে লো প্রেসার ক্রিয়েট করেছি। লেফট হ্যান্ড সাইডে আমার আছে ক্যাথোড, রাইট হ্যান্ড সাইডে আছে অ্যানোড। সাইনগুলো মাথায় রাখবে, ক্যাথোড ইজ আ নেগেটিভ সাইন অ্যান্ড অ্যানোড ইজ অফ পজিটিভ সাইন। সো এইটাকে জিনিসটা এটা তৈরি করার পরে উনি যেটা করলেন, একটা ক্যাথোড রে দেখতে পেলেন। এই ক্যাথোড রে ব্যাপারটা কি? ক্যাথোড রে ব্যাপারটাকে জানতে গেলে আমাদের একটুখানি ডিটেলস এটাকে স্টাডি করতে হবে। প্রথম কথা হচ্ছে, এই ক্যাথোড রে একটা সিগনিফিকেন্ট হাই ভোল্টেজ আর যদি লো প্রেসার অ্যাপ্লাই করা যায় গ্যাসের মধ্যে, তবে কিন্তু এই ক্যাথোড রেটাকে আমরা অবজার্ভ করতে পারবো। ক্যাথোড রে কেন বলা হচ্ছে জিনিসটাকে? বিকজ এটার মধ্যে একটা লাইটের মতন ওয়েভ লাইক প্রপার্টি আছে। নাও ক্যাথোড রে কি কি করতে পারে? প্রথম কথা হচ্ছে, এটা জেনারেট করে ক্যাথোড থেকে যাচ্ছে অ্যানোডের দিকে, তার মানে ক্যাথোড থেকে জেনারেট হচ্ছে বলে নাম দেওয়া হচ্ছে ক্যাথোড রেস। এবার এই জিনিসটা অলওয়েজ কিন্তু লাইটের মতন বিহেভিয়ার শো করে, আর তার জন্য যদি আমি মাঝখানে কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড রাখি, ব্যাপারটা কিন্তু ডিফ্লেক্ট করবে, মানে ডেভিয়েট করবে। যে অরিজিনাল স্ট্রেট লাইনেও ফলো করছিল, স্ট্রেট লাইনে যাচ্ছিল, সেটা থেকে কিন্তু অনেকটা ডেভিয়েট করে যাবে। আরো কয়েকটা জিনিস আমরা ইনফরমেশন একটু ভালো করে দেখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, যদি এই জায়গায় আমি একটা অন্য রকমের অ্যানোড লাগাই, দেখো তোমরা বাঙালি বাড়িতে লুচি অনেকে খেয়েছো, লুচি অনেকে পছন্দ করে। লুচি ভাজার জন্য বাজারে এরকম একটা জিনিস পাওয়া যায়, এটাকে হিন্দিতে বলা হয় ছান্নি আর বাংলায় বলা হচ্ছে ছান্তা। এটা দিয়ে লুচি ছেঁকে ছেঁকে তোলা হয়, অনেক সময় দেখবে মিষ্টির দোকানেও পাওয়া যায়। না, এরকম একটা মেটাল প্লেট, তার মধ্যে এরকম ছোট ছোট ফুটো করে, মানে ওই ছান্তাটাকে আমরা লাগিয়ে দিয়েছি অ্যাজ অ্যানোড। তাহলে একটুখানি ভালো করে দেখি কি কি আছে আমার সিস্টেমটার মধ্যে, নতুন সিস্টেমটার মধ্যে। দেখা যাচ্ছে একদম লেফট হ্যান্ড সাইডে আছে ক্যাথোড হুইচ ইজ আ নেগেটিভ সাইন, রাইট হ্যান্ড সাইডে আছে আমার অ্যানোড। এখানে আমরা ভ্যাকুয়াম পাম্প দিয়ে ভেতরে লো প্রেসার ক্রিয়েট করেছি, ভেতরে কিছু গ্যাসিয়াস পার্টিকেলস রয়েছে, আর নিচে দেওয়া হয়েছে হাই ভোল্টেজ। নাও এখানে একটা অদ্ভুত জিনিস লাগানো হয়েছে, সেটা হচ্ছে একটা ফ্লোরোসেন্ট স্ক্রিন। এই ফ্লোরোসেন্ট স্ক্রিনটা আমাদের আলটিমেটলি অবজার্ভ করাবে যে ভেতরে কি হচ্ছে। তার মানে যদি আমি দেখি এখান থেকে ক্যাথোড রে স্টার্ট করেছে, মানে অ্যানোডের দিকে যাওয়াটা স্টার্ট করেছে, তাহলে অ্যানোডের দিকে গিয়ে ওই অ্যানোডের যে পারফোরেশন গুলো আছে, সেই পারফোরেশন মানে ফুটোগুলো দিয়ে অ্যানোড রেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, আর এটা ওই ফ্লোরোসেন্ট স্ক্রিনটাকে গিয়ে হিট করবে। তাহলে এই ফ্লোরোসেন্ট স্ক্রিনে আমরা কতগুলো ডটস দেখতে পাবো, ব্রাইট স্পটস দেখতে পাবো, আর সেটাই হচ্ছে অবজারভেশন। তাহলে একটু দেখি এখানকার কতগুলো পয়েন্টস। প্রথম কথা হচ্ছে যে এই যে ফ্লো অফ কারেন্ট যেটাকে আমরা বলছি ক্যাথোড রে, সেটা অলওয়েজ ওই ফসফোরেসেন্ট ম্যাটেরিয়াল যেটা কিনা ফ্লোরোসেন্ট স্ক্রিনে লাগানো আছে, দ্যাট ইজ জিঙ্ক সালফাইড ইন জেনারেল, ওই জিঙ্ক সালফাইডের স্ক্রিনে গিয়ে হিট করছে, একদম ডাইরেক্ট স্ট্রাইক করছে, বিকজ অ্যানোডের মাঝখানে পারফোরেশনস রয়েছে। এবার এই যেই আমার ওই স্ক্রিনটায় গিয়ে হিট করলো আমার ক্যাথোড রে, ওখানে কিছু ব্রাইট স্পটস জেনারেট করলো স্ক্রিনের উপরে। আচ্ছা, যদি আমরা দেখি টেলিভিশন, আমরা অনেক সময় বাড়িতে দেখেছি এরকম একটা বড় টাইপের, পেছন দিকটা বেশ মোটা হয়, একটা টিভি আমাদের বাড়িতে অনেকের বাড়িতে ছিল, যেটার যদি কেউ দেখে থাকো ওটাকে খোলা অবস্থায়, তাহলে দেখবে ওর পেছন দিকটা অনেকটা এরকম টাইপের দেখতে হয়। এখানে কিন্তু অরিজিনালি একটা ক্যাথোড রে থাকে, আর এই ক্যাথোড রে গুলো ওই সামনের যে স্ক্রিনটা আছে ওখানে যখন এসে হিট করে, তখনই আমরা কিন্তু স্ক্রিনের মধ্যে ছবিগুলো দেখতে পাই। এটা কিন্তু নাম দেওয়া হয়েছিল পিকচার টিউব, আর আমরা এটাকেই নাম দিচ্ছি এখানে ক্যাথোড রে টিউব। তাহলে ক্যাথোড রে এক্সপেরিমেন্টে মাইকেল ফ্যারাডে আমাদের এরকম একটা পিকচার টিউব তৈরি করে দিয়ে দিয়েছে। এবার এখানে যদি আমি কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড রাখি, তাহলে কিন্তু আমার ক্যাথোড রে আর স্ট্রেট লাইনে ট্রাভেল করবে না, ওটা কিন্তু ডিফ্লেক্টেড হয়ে যাবে ডিফারেন্ট ডিরেকশনে। তো এর মধ্যে লাইটের প্রপার্টি আছে আমরা বুঝতেই পারছি। তাহলে যদি আমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড রাখি, এটা পার্টিকেলটা যেভাবে, মানে এই রেটা যেভাবে ফ্লো করছে, সেই রেটা যদি সেখানে কোনো নেগেটিভলি চার্জড পার্টিকেল থাকে তার মতন বিহেভ করছে, মানে নেগেটিভলি চার্জড পার্টিকেল যেদিকে ডিফ্লেক্ট করে, আমার এই ক্যাথোড রে সেই দিকেই ডিফ্লেক্ট করছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার ওই যে রেটা আছে তার মধ্যে কিন্তু একটা নেগেটিভ সাইন বা নেগেটিভ চার্জ রয়েছে, এটাই এক্সপেরিমেন্টটা থেকে পাওয়া গেল।
দেখবে মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্ট থেকে আরেকটা জিনিস পাওয়া গেছিল, সেটা হচ্ছে ক্যাথোড রে অলওয়েজ কিন্তু ভেতরে যে গ্যাসিয়াস পার্টিকেল আছে বা ক্যাথোড বা অ্যানোড যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না। তার মানে এটা ইরেসপেক্টিভ অফ এনি টাইপ অফ ম্যাটেরিয়াল এটা কিন্তু কাজ করবে। তার মানে যে কোনো ম্যাটেরিয়াল থেকেই আমার ক্যাথোড রে বেরিয়ে আসাটা পসিবল। মানে আমি যদি ওখানে যে কোনো টাইপের মেটাল ইউজ করি, যে কোনো টাইপের গ্যাস ইউজ করি, এটা কিন্তু রেজাল্ট দেবে। এখান থেকে একটা খুব সুন্দর পয়েন্ট পাওয়া গেল যে আমি যদি বলি H2O তৈরি হচ্ছে হাইড্রোজেন বা অক্সিজেন অ্যাটমস দিয়ে। নাও অ্যাটমসের থেকে হাইড্রোজেন বা অক্সিজেন যে কোনো জায়গা থেকে কিন্তু আমার ওই ক্যাথোড রে বেরিয়ে আসে। তার মানে আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাটমস আছে, এখন কিন্তু অ্যাটমস এর মধ্যে আমরা একটা সেম মানে প্রপার্টি ওয়ালা একটা পার্টিকেলকে অবজার্ভ করছি, যার মধ্যে আমাদের প্রত্যেকটা অ্যাটমের মধ্যে কিন্তু ওই সেম প্রপার্টি ওয়ালা একটা পার্টিকেল রয়েছে যে কোনো অ্যাটমে। আর সেটা নিয়ে আমাদের মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্ট। নাও এই যে পার্টিকেল গুলো, এটারই নাম দেওয়া হলো ইলেকট্রন। স্টোনে বলে একজন সায়েন্টিস্ট ছিল যে এই সুন্দর নামটা দিয়েছিল ইলেকট্রনের। না ক্যাথোড রে যে পার্টিকেলটা দিয়ে তৈরি, পার্টিকেলটা যদি মাঝখানে কোনো খুবই লাইট ওয়েটের কোনো চাকা পায় বা হুইল পায়, সেই হুইলটাকে কিন্তু রোটেট করাতে পারে। তার মানে পার্টিকেলটার মধ্যে কিছুটা মাস আছে। একটু আগেই আমরা জেনেছিলাম পার্টিকেলটা নেগেটিভলি চার্জ, আর এখন আমরা জানলাম পার্টিকেলটার একটা মাস আছে। তো এই সমস্ত জিনিসপত্র জানার পরে আমরা আরেকটা ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে যে ক্যাথোড যদি এরকম স্ট্রেট হয়, তার ওপর দিয়ে ক্যাথোড রে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে আসে। একদমই 90 ডিগ্রি, মানে কি এটা সবসময় প্রত্যেকটা প্যারালাল লাইনসে বেরিয়ে আসে। ক্যাথোড রে যদি আমি পুরোপুরি ডিসচার্জ টিউবটাকে ইভ্যাকুয়েট করে দিই, মানে ভেতরে যদি কোনো রকমের গ্যাসিয়াস পার্টিকেল না থাকে, তাহলে কিন্তু আমার ক্যাথোড রে কাজ করবে না। তার মানে গ্যাস অ্যাজ আ ক্যারিয়ার ওকে ইউজ করছে। তার মানে নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলো মাঝখানে কোনো ক্যারিয়ার বা মিডিয়াম না পেলে ও কিন্তু ট্রাভেল করতে পারে না। এটাও আমরা এক্সপেরিমেন্ট থেকে জানতে পাচ্ছি। তার মানে ভেতরে যে গ্যাসগুলো থাকবে সেই গ্যাসগুলো কি হয়ে যাবে? আয়োনাইজড হয়ে যাবে। তো এত সুন্দর একটা এক্সপেরিমেন্ট আমাদের মাইকেল ফ্যারাডে সাহেব দিয়েছেন। আমরা আজকে আরেকটা এক্সপেরিমেন্ট সম্বন্ধে জানবো, আরেকজন নতুন সায়েন্টিস্টের সঙ্গে আলাপ করব। এবার আমরা দেখব চার্জ টু মাস রেশিও অফ দ্য ইলেকট্রন। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখা যাক এখানে আমরা কোন সায়েন্টিস্টকে পাচ্ছি, তার নাম হচ্ছে জে থমসন। এই ভদ্রলোককে বলা হচ্ছে ফাদার অফ দ্য ইলেকট্রন। মানে ইলেকট্রন সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন এই লোকটা আমাদের দিয়েছিল। কিভাবে? বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের যে ইলেকট্রিসিটি, সেটা নিয়ে কাজ করলো মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্ট নিয়ে ফার্দার কাজ করছে জে থমসন। তাহলে দেখা যাক জে থমসন কি বলেছে। জে থমসন বের করেছিল যেটা, সেটা হচ্ছে চার্জ টু মাস রেশিও। তার মানে চার্জ, ইলেকট্রনের যে চার্জ আর ইলেকট্রনের যে মাস, এই দুটোর রেশিও এটা উনি বার করেছিলেন একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট দিয়ে। লেটস সি। প্রথমে উনি একটা অ্যাপারেটাস ক্রিয়েট করেছিলেন, বানিয়েছিলেন। অ্যাপারেটাসটা দেখতে অনেকটা এই রকম ছিল। একটু ক্লোজ আপ করলে দেখা যাবে এখানেও কিন্তু তোমার কাছে একটা ক্যাথোড আছে, এখানেও তোমার কাছে একটা অ্যানোড আছে। মাথায় রাখবে এই অ্যানোডটার মধ্যেও কিন্তু পারফোরেশনস আছে, মানে সেই লুচি ভাজার ছান্তা। তো লুচি ভাজার ছান্তা ব্যাপারটাকে কিন্তু এরা কিছুতেই ভুলতে পারছে না। তার মানে পারফোরেশন না থাকলে ক্যাথোড রে ব্যাপারটাকে আমি অবজার্ভই করতে পারবো না। এবার এখানে আরো কয়েকটা জিনিস লাগানো হয়েছে, যেমন এই পার্পল কালারের জিনিসটা হচ্ছে ইন্ডিকেট করছে অ্যাজ অ্যানোড, আর গ্রে কালারের জিনিসটাকে ইন্ডিকেট করছে আমার ক্যাথোডকে। এবার দেখো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা ইলেকট্রিক ফিল্ড রাখা রয়েছে, আর একদম রাইট হ্যান্ড সাইডে রাখা রয়েছে সেই ফ্লোরোসেন্ট স্ক্রিনটা, যেটা কিনা ব্রাইট স্পট তৈরি করেছে এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্টে। না কিভাবে করলো এই ব্রাইট স্পট গুলো? তার মানে ক্যাথোড থেকে একটা রে জেনারেট হলো, সেটা ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের মাঝখান দিয়ে গেল, থ্রু করে গেল, আর সেখানে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডে ব্যাপারটা ডিফ্লেক্টেড হলো বা ডেভিয়েটেড হলো। সো এটা এ, বি আর সি তিনটে আলাদা পয়েন্টে তিনটে আলাদা আলাদা ব্রাইট স্পট ক্রিয়েট করলো। এইবার দেখবো এখান থেকে কয়েকটা ইনফরমেশন। প্রথম কথা হচ্ছে, যদি শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকতো তাহলে সেটা অনলি একটা পার্টিকুলার পয়েন্টে আমার ব্রাইট স্পটটা দেবে। কেন দেবে? প্রথম কথা হচ্ছে, আমার যে নেগেটিভলি চার্জড পার্টিকেল তার ম্যাগনিটিউডটা কিরকম হবে। আমার নেগেটিভলি চার্জড পার্টিকেলের নেগেটিভ চার্জ যদি খুব বেশি থাকে, তাহলে কিন্তু আমার গ্রেটার ডিফ্লেকশন হবে, মানে ব্যাপারটা অনেক বেশি ডেভিয়েট করে যাবে।
ঠিক একইভাবে যদি আমি মাস অফ দ্য পার্টিকেল মানে পার্টিকেলটার মাস খুব বেশি হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পার্টিকেলটা বেশি ডেভিয়েট করতে পারছে না। হালকা বল ছুঁড়ে মারলে অনেক দূর যায়, আর ভারী বল ছুঁড়ে মারলে অনেক বেশি দূর যেতে পারে না, গায়ে ফোর্স লাগাতে হয়। তাহলে কি বুঝলাম যে আমার লাইটার দ্য পার্টিকেল, সেটা ডেভিয়েশন কিন্তু অনেক বেশি হবে, হায়ার দ্য ডেভিয়েশন। নেক্সট পয়েন্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড যদি খুব বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের ডিফ্লেকশন অনেক বেশি হবে। এই তিনটে পয়েন্টকে বেসিস করে আমরা আরো কয়েকটা জিনিস জানবো। যেমন আমরা যেটা বলছিলাম যে আমার পার্টিকেল স্ট্রেট লাইনে ট্রাভেল করছিল, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দেওয়ার ফলে ওই ব্যাপারটা কিন্তু ডেভিয়েট করে গেল তিনটে আলাদা আলাদা ডিরেকশনে। কেন বললাম তিনটে ডিরেকশন? যদি শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টিভ থাকতো, তাহলে শুধুমাত্র এ পয়েন্টে ও ব্রাইট স্পট দিচ্ছে। যদি আমার শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু ওটা শুধুমাত্র বি পয়েন্টে ব্রাইট স্পট দিচ্ছে। তো এই লোকটা কি করলো, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডকে কন্টিনিউয়াসলি কন্ট্রোল করতে থাকলো। আর কন্ট্রোল করতে করতে এই যে আমার স্ট্রেট লাইনে যাওয়ার রাস্তাটা, সেটাকে ডেভিয়েশন কমিয়ে 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 আলটিমেটলি একদম স্ট্রেট লাইনে নিয়ে এলো। না, যখনই এই ব্যাপারটা স্ট্রেট লাইনে চলে আসছে, তখন এখান থেকে উনি কিন্তু ডিসকভার ভ্যালু ক্যালকুলেট করে বলতে পারছে যে চার্জ টু মাস রেশিও অফ দ্য পার্টিকেল কি হবে। কারণ একটু আগে আমরা জেনেছি চার্জের জন্য আর মাসের জন্য পার্টিকেলের ডেভিয়েশন চেঞ্জ হয়। সো এখান থেকে চার্জ টু মাস রেশিও উনি ডিসকভার করলেন, এন্ড দ্য চার্জ টু মাস রেশিও ইজ 1.75 into 10 to the power 11 কুলাম পার কেজি। এই যে ভ্যালুটা পাওয়া গেল, এটা কিন্তু আমাদের জে থমসন সাহেব দিয়েছিলেন। অ্যান্ড ইরেসপেক্টিভ অফ দ্য ম্যাটেরিয়াল, এই ভ্যালুটা কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন পার্টিকেলের জন্য সেম। এভাবে ফার্দার পাওয়া গেল একটা ইলেকট্রনের চার্জ কত, দ্যাট ইজ 1.6 into 10 to the power -19 কুলাম, আর একটা ইলেকট্রনের মাস কত, দ্যাট ইজ 9.1 into 10 to the power -31 কেজি। সো এভাবে কিন্তু ইলেকট্রন সম্বন্ধে ইনফরমেশন গুলো গ্যাদার হতে শুরু করলো। এবার ইলেকট্রনের এই যে চার্জ, এটা কোথা থেকে পাওয়া গেছিল, তার জন্য একবার আলাদা একটা এক্সপেরিমেন্ট রয়েছে, তার জন্য আলাদা একজন সায়েন্টিস্ট রয়েছে, সে আমাদের সঙ্গে গল্প বলবে। তো সেই গল্পটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।